আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ট্রানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ ঘোষণা হবে এ রায়, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গত ২৪ ডিসেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করে আদালত। পরে এই ট্রাইব্যুনালে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন পর্বে যুক্তি তুলে ধরবে আসামি পক্ষ। এছাড়াও এই ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ হবার কথা রয়েছে। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন জিয়া মাহমুদ। মাহমুদ, রায়ের কি অবস্থা, পড়া কি শুরু হয়েছে কিনা, অন্য মামলার কার্যক্রমের বিষয়ে বিস্তারিত জানাবেন। সিনথিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলো রয়েছে এর মধ্যে এই মামলাটিও, বিশেষ করে এই ট্রানখারপুলের শিক্ষার্থী আনাস এবং জুনায়েদ সহ ৬ জনকে হত্যা মামলার যে রায়, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ এই মামলাতেই একমাত্র যে আসামিগুলো রয়েছে সব আসামি পুলিশ সদস্য এবং পুলিশদের বিরুদ্ধে এটি হবে প্রথম রায়। এই জন্য এই মামলাটি কিন্তু বাড়তি গুরুত্ব পাচ্ছে। আমরা যতটুকু তথ্য পেয়েছি ১১টা নাগাদ হয়তো রায় ঘোষণা হতে পারে। এই রায়কে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা কিন্তু আমরা দেখছি জোরদার করা হয়েছে এবং কিছুটা হলেও থমথমে অবস্থা বিরাজ করছে। এখনও এই মামলার যে ৪ জন আসামি গ্রেপ্তার রয়েছে তাদেরকে আনা হয়নি। আমরা এর আগেও দেখেছি যে আসামিদের উপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়। এই মামলায় মোট ৮ জন আসামি রয়েছে, এর মধ্যে ৪ জন গ্রেপ্তার এবং ৪ জন পলাতক রয়েছে। পলাতক আসামিদের মধ্যে কিন্তু সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানও রয়েছেন। অর্থাৎ এই মামলার ৮ পুলিশ সদস্য, তাদের বিরুদ্ধেই রায় ঘোষণা হবে এবং ১১টা নাগাদ হয়তো এই রায় ঘোষণা হতে পারে, আমরা এমন তথ্য পেয়েছি। ট্রাইব্যুনাল ১-এ হবে এই রায় ঘোষণা। এছাড়া আরও বেশ কয়েকটি মামলার কিন্তু বিচারিক কার্যক্রম আজকে ট্রাইব্যুনালে রয়েছে এবং আমরা প্রসিকিউশনের সাথে কথা বলেছি। কালও প্রসিকিউশন জানিয়েছে যে তারা বিশ্বাস করে যে এই মামলার যে তথ্যপাত্য এবং অভিযোগ প্রমাণের ক্ষেত্রে যে সাক্ষ্য প্রমাণ এটি তারা উপস্থাপন করেছে এবং তাদের বিশ্বাস যে এই মামলার আসামিদের সর্বোচ্চ সাজাই হবে, এটি তারা কালো প্রত্যাশা করেছে। অর্থাৎ হয়তো আমরা রায় ঘোষণার পরে পরবর্তী সংবাদে জানাতে পারবো যে আসলে রায়ে কি ঘোষণা এলো এবং এখানে কোনো আদালতিক কোনো অবজারভেশন রয়েছে কিনা সেটিও আমরা হয়তো জানাতে পারবো। এ বিষয়টি আমরা আশা রাখছি। আমরা একটু ট্রাইব্যুনাল এলাকা যদি আপনাকে দেখাই, কিছুটা হলেও থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু লক্ষ্য করেছি আমরা এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আসামিদের উপস্থিত করা হবে, আমরা এমন তথ্য কিন্তু পেয়েছি। এবং বাংলাদেশ টেলিভিশন সরাসরি এই রায় সম্প্রচার করবে এমন তথ্য দেওয়া হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশনের যে সেট আপ এটি কিন্তু ঢুকেছে এবং তারাও বলেছে যে এই রায় সরাসরি সম্প্রচার করা হবে এবং ট্রাইব্যুনাল গেটেও নিরাপত্তা রয়েছে। আমরা কিন্তু মাজার গেটেও দেখেছি, এখানেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে। অর্থাৎ এই রায়কে একটু আলাদাভাবেই গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ রাজধানীর ট্রানখারপুলের ৫ই আগস্টে আসলে ৬ জন ছাত্র জনতাকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হয়। এই বিষয়টিকে কেন্দ্র করে এটি এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের দ্বিতীয় রায় হিসেবে বিবেচিত হচ্ছে। এই জন্য আসলে এই রায় আসলে আলাদা গুরুত্ব পাচ্ছে। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এদিনেই নির্বাচনে চূড়ান্ত বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী চূড়ান্ত হবে। কোনো দলের বিদ্রোহী প্রার্থী থাকলে আজই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় তাদের। এছাড়া জোট সংক্রান্ত কোনো জটিলতা থাকলে তা নিরসনে আজকের পর আর সুযোগ থাকবে না। বুধবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং অফিসাররা। এক্ষেত্রে কোনো আসনে কোন দলের যদি একাধিক প্রার্থী থাকেন তাহলে একজনের নাম চূড়ান্ত করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানাতে হবে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও কেউ চাইলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন।
এ বিষয়ে সরাসরি জানাতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, আজ তো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, সকালে কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে এসেছেন কিনা জানাবেন। সিনথিয়া, আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, তবে সকাল এই মুহূর্তে 10টার কাছাকাছি, কিন্তু এখন পর্যন্ত কেউ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে আসেননি। শুধু তাই নয়, আমরা একটু খোঁজ নিয়েছিলাম এখানে, আমাদেরকে এখানকার এক কর্মকর্তা তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত গতকালকে মাত্র একজন ব্যক্তি তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি ঢাকা 18 আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী ছিলেন বিলকিস নাসিমা রহমান। এছাড়া আর কেউ এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা হয়নি। আপনি জেনে থাকবেন যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সাধারণত 13টি আসনের যেই মনোনয়ন রয়েছে সেগুলো দাখিল করা হয়েছিল এবং সেগুলো যাচাই বাছাই হয়। তো এই 13টি আসনের প্রার্থীদের যেই প্রার্থিতা প্রত্যাহার, সেই প্রত্যাহারও কিন্তু এইখানটিতেই হবে। তবে এখন পর্যন্ত যতটুকু তথ্য আমরা জেনেছি তাতে 157 জন প্রার্থীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে বিভাগীয় কমিশনারের এইখানের যারা প্রার্থী ছিলেন তাদের। তো কিছুদিন আগে আপিল শুনানি নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। এই আপিল শুনানি নিষ্পত্তির পরে এই প্রার্থিতা বহাল থাকে। তবে এর আগে 253 জন এখান থেকে মনোনয়ন তুলেছিল এবং দাখিল করেছিল 154 জন। তবে এখানে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন তারা 119 জনকে বৈধতা দেয় এবং 54 জনকে বাতিল করে। তবে এর মধ্যে থেকে 157 জনের প্রার্থিতা বহাল হলেও তাদের মধ্যে থেকে এখন পর্যন্ত কেউই, একজন ছাড়া আর কেউই প্রার্থিতা প্রত্যাহার করতে আসেননি। তবে এখানকার যারা কর্মকর্তা তারা বলছেন যে হয়তো আজকে যেহেতু শেষ দিন, আজকে দুপুরের পরে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করতে হয়তো আসবেন এবং আজকেই সারা দেশে একযোগে সব জায়গায় যে রিটার্নিং অফিসগুলো রয়েছে সেখানে প্রার্থিতা প্রত্যাহার করতে যাবেন যারা প্রার্থী রয়েছেন তারা। এবং আজকে প্রার্থিতা প্রত্যাহার করার পর আগামীকালকেই কিন্তু প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন, একই সঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। এরপর থেকেই আসলে নির্বাচনের যেই প্রচারণা সেটি করতে পারবেন রাজনৈতিক দলগুলো এবং যারা প্রার্থী রয়েছেন তারা। আর এরপরেই এবার যে 12ই ফেব্রুয়ারি সেদিন কিন্তু সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত 9 ঘন্টা টানা জাতীয় সংসদ ভোট ও গণভোট অনুষ্ঠিত হবে। সিনথিয়া, ধন্যবাদ। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীককে প্রান্তিককরণ করা হয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের। তবে যেহেতু দীর্ঘ সময় নিয়ে পোস্টাল ব্যালট দেওয়ার সুযোগ রয়েছে, সেহেতু ভোটাররা এতে বিভ্রান্ত হবে না। এই বিতর্কের মধ্যে ধানের শীষ সবার দৃষ্টিগোচর হয়েছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলেন, বিএনপির প্রবাসী নেতাকর্মীরা এক্ষেত্রে উদ্যোগী ভূমিকা রাখতে পারে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষকে রাজনৈতিক কৌশল করে প্রায় দৃষ্টির আড়াল করা হয়েছে বলে অভিযোগ করে আসছে বিএনপি। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে অভিযোগও দিয়েছে দলটি। তাদের ছাত্র সংগঠনের প্রতিবাদে কমিশন ঘেরাও করেছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন কমিশন যদি সঠিক প্রক্রিয়া অবলম্বন করেও ব্যালট পেপারের প্রতীকের ক্রম নির্ধারণ করে থাকে, তারপর বাস্তবতা হচ্ছে ধানের শীষকে প্রান্তিকীকরণ করা হয়েছে। নির্বাচন কমিশন যে ব্যাখ্যা দিয়েছে যে এইভাবে রেখেছি, করে রেখেছি, এইভাবে নাম মানে তার প্রতীকগুলো এসেছে, কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে দেখা যাচ্ছে একটা প্রান্তিককরণ করেছেন ধানের শীষকে। এটা তো নির্বাচন কমিশনের উচিত হয় নাই। এবং বিএনপি যেভাবে প্রতিবাদ করছে সকল ইস্যুতে, এটা খুবই সামান্য প্রতিবাদ। এটিকে এড়ানোর সুযোগ ছিল বলে মনে করেন তিনি। শুধু বিএনপি নয়, কারোর প্রতীকে যদি, একটা নতুন দলের প্রতীকে যদি এরকম ভাত জায়গায় পড়ে, আমি এটাকে মানে সঠিক বলতে চাই না, কারণ সে তো কোনো না কোনোভাবে প্রান্তিক পর্যায়ে পৌঁছলো। কেন আমি তাকে অটোমেটিক প্রান্তিক জায়গায় নিয়ে যাব? ধানের শীষকে প্রান্তিকীকরণ করা হলেও এই বিশেষজ্ঞ মনে করেন, প্রবাসীরা যেহেতু পোস্টাল ব্যালটে সময় নিয়ে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, এতে বিভ্রান্তি এড়ানোর সুযোগ রয়েছে। অন্যান্য ভোটে যেমন যায়, বুথে ঢুকে সিল দিয়ে দেয়, এই তো সময় বেশি পায় না। কিন্তু পোস্টাল ব্যালট যখন যায় তখন কিন্তু লোকের কাছে একটু সময় থাকে, তার সময় থাকে এবং তারা প্রত্যেকটা পড়েই তারপরে তারা সময় নিয়ে সিল দেয়। এবং বিএনপি এমন একটা পার্টি বাংলাদেশে যে তাকে এবং তার ধানের শীষের প্রতীককে চেনে না এরকম কেউ নাই।
আমি তো মনে করি যে লোকে খুঁজে দেখবে ভোটাররা যে কোথায় ধানের শীষ আছে আমি দেখি, তারপরে তারা সিলটা দেবে। বেশি বেশি প্রচারের মাধ্যমে বিষয়টি ভোটারদের দৃষ্টিগোচর করার পরামর্শ তার। বিএনপির প্রচার করতে হবে। অন্যান্য দেশেও তো যারা পোস্টাল ব্যালট দেয় এখানে বিএনপির আছে, সাপোর্টার আছে, তাদেরও প্রচার করতে হবে, তাদেরও জানাতে হবে। এখন যেমন জানিয়েছে, সবাই জেনে গেছে যে বিএনপি এখানে আছে। নানা বিতর্কের ফলে পোস্টাল ব্যালটের সুবিধাটা যেন বাধাগ্রস্ত না হয় সেদিকেও সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। খান আলামিন, RTV, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম যা নিরাপদ যোগাযোগের প্রতিশ্রুতি দেয়, সেটি এখন দেশের মাদক কারবারিদের সবচেয়ে বড় আশ্রয়। খুচরা বিক্রি থেকে শুরু করে আন্তর্জাতিক লেনদেন সবই চলছে টেলিগ্রাম, সিগন্যাল, হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড অ্যাপে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে গড়ে উঠেছে মাদক বিক্রির এক অদৃশ্য সাম্রাজ্য। মাদক বিক্রির এই অদৃশ্য জগৎ নিয়ে দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। ধরনের ওয়াইন আছে। ওয়াইন মূলত 4 ধরনের: রেড ওয়াইন, রোজ ওয়াইন, হোয়াইট ওয়াইন এন্ড দ্য মোস্ট এক্সপেন্সিভ আইসড ওয়াইন। এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে মদের গুণগান বর্ণনা করেন নাফিজ মোহাম্মদ আলম। কখনো ফেসবুক পেজ, কখনো ব্যক্তিগত আইডি থেকে খোলামেলা ভাবেই চলছে মদ ও অন্যান্য মাদক বিক্রি। একটা পিঙ্ক গ্রেপফ্রুট জিন, গ্রেপফ্রুটের কারণে এটার যে ফ্লেভারটা ওয়ান্ডারফুল টেস্ট আসে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও সক্রিয় নাফিজ। যেন আইন তার কাছে শুধু একটি সাময়িক বিরক্তি। কাউকে তোয়াক্কা না করে অনলাইনে চালিয়ে যাচ্ছেন মাদকের কারবার। রাজধানীর বিভিন্ন এলাকায় রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থাও। শুধু তাই নয়, মাদক সেবনের জন্য নির্দিষ্ট স্থানও দেখিয়ে দিচ্ছেন তারা। আমাদের পার্সোনাল প্লেস, স্টুডিও অ্যাপার্টমেন্ট, ফুললি ফার্নিশড, কোনো সমস্যা নেই, ফুললি সিকিউরিটি এন্ড হচ্ছে আমাদের পার্সোনাল লোক আছে, কোনো সমস্যা নেই। শুধু অনলাইনেই নয়, অফলাইনেও হাত বাড়ালেই পাওয়া যায় মাদক। রাজধানীতে গড়ে ওঠা বারগুলোতে মানা হয় না নিয়ম শৃঙ্খলার বালাই। লাইসেন্সের শর্ত উপেক্ষা করে প্রকাশ্যে চলছে মদ ও অন্যান্য নিষিদ্ধ কার্যক্রম। উঠতি বয়সীদের অবাধ যাতায়াত, নাচ গান আর অসামাজিক কার্যকলাপে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেপরোয়া হয়ে ওঠে অভিজাত এলাকার বারগুলো। সবকিছু চোখের সামনে ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। যাদের দায়িত্ব এসব নিয়ন্ত্রণ করা, তাদের কাছ থেকে বারবার যোগাযোগের পরও পাওয়া যায়নি কোনো বক্তব্য। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতির দায় কোনোভাবেই এড়াতে পারে না সংস্থাটি। মাদক কারবারিদের বিরুদ্ধে রাষ্ট্রকে আরো কঠোর ও জবাবদিহিমূলক অবস্থানে যাওয়ার আহ্বান জানান তিনি। কোথাও কোথাও মিলেমিশে মাদকের কারবার চলছে, কোথাও কোথাও এই মাদক কারবারের মাধ্যমে যে অর্থগুলো সংগ্রহ করছে বা তারা উপার্জন করছে তার ভাগবাটোয়ারা অনেক দূর পর্যন্ত যায়। তো এই প্রসঙ্গগুলো তো আসলে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এই বন্ধ করতে না পারাটা, এটা অনেকের কাছে কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের হাতে, তাদের নীরবতাই আজ মাদক কারবারিদের সবচেয়ে বড় লাইসেন্স বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। শহীদ আসাদ দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বক্তারা বলেন, 69 ও 71-এর চেতনা এখনও বাস্তবায়ন হয়নি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে স্বৈরাচারী কায়দা প্রতিষ্ঠিত হচ্ছে। সাম্প্রদায়িক হামলা সহ দেশে খুন, চাঁদাবাজি চলছে। শহীদ আসাদের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। 1969 সালের আজকের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের শাসন আমলের বিরুদ্ধে ছাত্র সমাজের 11 দফা দাবিতে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। ধারাবাহিকভাবে যে সরকারগুলো ক্ষমতায় এসেছে তারা সকলেই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনা পরিপন্থী ভাবে দেশ পরিচালনা করেছে এবং এখানে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে চেতনা, সেটাও আমাদের ব্যাহত হতে চলেছে। কাজেই আজকে শহীদ আসাদের যে স্মৃতি, তার প্রতি সম্মান জানিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি এই দেশের নিপীড়িত, নির্যাতিত কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন তিনি লড়াই সংগ্রাম করেছেন। এই মানুষের মুক্তির জন্য তিনি তার জীবনকে তিনি উৎসর্গ করেছেন।
কুড়িগ্রামে বেশ কয়েকটি মাদ্রাসায় অন্তত ৫ কোটি টাকার এমপিও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুয়া নথিপত্র দেখিয়ে এনটিআরসির মাধ্যমে করা হচ্ছে এমপিওভুক্ত। বিজ্ঞানাগার, ল্যাব ও লাইব্রেরি না থাকলেও নিয়োগ দেওয়া হয়েছে সহকারী লাইব্রেরিয়ান, ল্যাব অপারেটর ও অ্যাসিস্ট্যান্ট। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। 2016 সাল থেকে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সব কার্যক্রম হাতে নেয় এনটিআরসিএ। এ প্রক্রিয়ায় নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিষয় ও প্রাপ্ত নাম্বার অনুযায়ী শূন্য পদে শিক্ষক হিসেবে সুপারিশ করে এনটিআরসিএ। কিন্তু গেল 5 মাসে কুড়িগ্রামের রাজারহাটে বড়ঘাট গামীর উদ্দিন মাদ্রাসা, বুড়িরহাট আব্দুস সামাদ মন্ডল মাদ্রাসা, কানুরাম সিদ্দিকিয়া ও পান্থাপাড়া দাখিল মাদ্রাসা এবং রাজমাল্লির হাট ও সুখদেব ফাজিল মাদ্রাসায় অন্তত 20টি পদে এনটিআরসি এর সুপারিশ ছাড়াই এমপিও ভুক্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে অন্তত 5 কোটি টাকার এমপিও বাণিজ্যের। অনৈতিক এবং অন্যায়ের নিয়োগগুলোকে তদন্ত সাপেক্ষে প্রশাসনিকভাবে তাদের উপযুক্ত বিচার হওয়া আসলে দরকার। নিয়োগ হয়েছে শুনছি, এতটুকুই, কিন্তু জানি না। আমাদেরকে কোনো মিটিংও তারা তো ডাকে না। অফিস সহকারীকে জুনিয়র মৌলভী, নিজের 2 মেয়েকে এমপিও ভুক্তিকরণ সহ নানা অভিযোগ উঠেছে বড়ঘাট গমিরুদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে। এ নিয়ে জানতে চাইলে দ্রুত মাদ্রাসা ত্যাগ করেন এই সুপার। চক্রটিকে আইনের আওতায় আনার দাবি এই কর্মকর্তার। এই চক্রটাকে আইনের আওতায় আনা উচিত এবং এই বিষয়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যাতে তারা আইনের আওতায় আসে। সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এই বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই তাহলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV। চুয়াডাঙ্গার জীবননগরে দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেবামূলক সংগঠন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। সোমবার উপজেলার প্রায় 3 শতাধিক অসহায় মানুষদের কম্বল তুলে দেন সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। সহায়তা পেয়ে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হতদরিদ্ররা। জীবননগর প্রতিনিধি ওমর ফারুকের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। কনকনে ঠান্ডা উপেক্ষা করে চুয়াডাঙ্গার জীবননগর মিনি স্টেডিয়ামে অসহায় এসব মানুষের ভিড় একটি কম্বলের আশায়। হতদরিদ্র এসব মানুষের হাতে মমতার উষ্ণতা তুলে দেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও RTVর বিশেষ প্রতিবেদক সৈয়দা মনিরা ইসলাম। শীত নিবারণের অমূল্য এই সম্বল পেয়ে হাসি ফোটে দরিদ্র এইসব মানুষের ঠোঁটে, প্রকাশ করেন উচ্ছ্বাস। ভাইরা এসে কম্বল বিতরণ করেছে, ভালো দিয়েছে, মানসিক ভালো দিয়েছে, ভাইরা ভালো কম্বল দিয়েছে, যার জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে দুস্থ ও প্রতিবন্ধীদের জন্য কাজ করছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। তাদের জীবনমান উন্নয়নে সমাজে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক। কোনো কাজ আসলে এককভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই এবং তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখি, যাতে তাদের ভবিষ্যৎ জীবনটা নিশ্চিত হয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ সোসাইটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন স্থানীয় সরকারি কর্মকর্তারা। প্রান্তিক যে পর্যায়ের মানুষ, অনেক অসহায় প্রতিবন্ধী লোকের বসবাস এখানে। সরকারের পাশাপাশি এরকম উদ্যোগ বেসরকারি পর্যায়ে যদি বেশি পরিমাণে নেওয়া যায় তাহলে আমি মনে করি এখানকার মানুষ উপকৃত হবে। শীতার্ততার মাঝে যে কম্বল বিতরণ হলো, এটা একটা মহৎ উদ্যোগ। বিশেষ করে যারা এই কম্বল বিতরণের সাথে আছে তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির। সুলাইমান কবির, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।